আজকের এই ভিডিওটা এক পরিশ্রমী ছেলের গল্প দিয়ে শুরু করি, যার নাম ছিল রোহিত। তার বয়স ছিল প্রায় 27 বছর। এই ছেলেটি সবার মতো পরিশ্রম করছিল, কিন্তু ধনী হতে পারছিল না। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি ঘটছে। তাই একদিন সন্ধ্যায় সে বসে বসে চিন্তা করছিল যে 5 বছরের বেশি হয়ে গেল আমি শুধু পরিশ্রমই করে চলেছি, নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাই এখন আমি কি করলে আগামী 10 বছরের মধ্যে ধনী হয়ে উঠতে পারি। তো এইসব কথা চিন্তা করতে করতে হঠাৎ এক ধনী ব্যক্তির কথা তার মাথায় আসে, যে তাদের শহরের সবথেকে ধনী ব্যক্তি ছিল। তিনি ধনী হওয়ার সাথে সাথে তার মনটা খুব উদার ছিল। তিনি বিলাসবহুল জীবন অতিবাহিত করত, সাথে প্রচুর দান ও চ্যারিটি করত। তাই রোহিত ঠিক করে যে সেই ধনী ব্যক্তির কাছে সে যাবে, যার নাম ছিল শেখ সাহেব। তো রোহিত পরের দিন সকালে শেখ সাহেবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, আর উপস্থিত হয়ে শেখ সাহেবকে সালাম জানিয়ে বলে, সাহেব, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনার পরামর্শ দরকার। তো এই কথা শুনে শেখ সাহেব বলে, বসো আর বলো তোমার কি সমস্যা। তো রোহিত বলে, আমি গত 5 থেকে 10 বছর প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু সবশেষে আমি এখনো শূন্য। এই অবস্থায় কি করলে আমি ভবিষ্যতে ধনী হতে পারবো? আমি শুনেছি আপনি খুব ধনী, তাই আমি আপনার কাছে ধনী হওয়ার উপদেশ নিতে এলাম। এই কথা শুনে শেখ সাহেব একটু মুচকি হেসে বলল, তুমি যখন এসেই পড়েছো, তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলিকে তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তা না হলে তুমি কোনোদিনও ধনী হতে পারবে না। তো এখানে আমি ধনী হওয়ার 5টি নিয়ম বলবো, যেগুলিকে মানতে পারলে তুমি আস্তে আস্তে ধনী হয়ে উঠবে। তো নিয়মগুলিকে এক এক করে শুরু করি। তো শেখ সাহেব বলে, ধনী হওয়ার প্রথম নিয়মটি হলো আয়ের থেকে কম খরচা করা। এটা শুনতে একদম নর্মাল মনে হলেও মেনে চলাটা খুব কঠিন। এই নিয়মটাকে সঠিকভাবে না মানতে পারলে পরের নিয়মগুলিকে ব্যবহার করতে পারবে না। তাই এই নিয়মটাকে ডিসিপ্লিনের সঙ্গে মানাটা খুব জরুরি। তো একথা শুনে রোহিত বলে, বুঝলাম, কিন্তু আমার মাসিক আয় তো খুব কম, মাত্র 10,000 টাকা। তো এই অবস্থায় আমি কিভাবে প্রতি মাসে আমার আয়ের থেকে কম খরচা করে কিছু টাকা বাঁচাবো? তো উত্তরে শেখ সাহেব বলে, সবার প্রথমে নিজেকে দাও। এটা শুনে রোহিত বলে, কথাটা ঠিক বুঝলাম না, এর মানে কি? তো উত্তরে শেখ সাহেব বলে, এর মানে হলো ইনকাম এলে তার কিছু অংশ সবার প্রথমে সরিয়ে আলাদা করে রাখো, আর মনে করো এটা আমি সারা মাস কঠোর পরিশ্রম করার পরিবর্তে নিজেকে বেতন দিলাম, যেটা আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। অ্যাকচুয়ালি তুমি আগে কি করতে? তোমার ইনকাম এলে তুমি লোকেদেরকে পে করতে, কিন্তু নিজেকে পে করতে না। ঘরের মালিককে ঘর ভাড়া, সবজিওয়ালাকে সবজির বিল, আরো নানান অনেক খরচা আছে। সবাইকে নিজের পাওনাটা বুঝিয়ে দিতে, কিন্তু নিজেকে কোনো রিওয়ার্ড দিতে না। এখন থেকে একটা নিয়ম বানিয়ে নাও, ইনকাম আসলে কমপক্ষে তার 10% প্রথমে নিজের জন্য রাখবে, তারপর বাদবাকিগুলিকে খরচা করবে। এবার তোমার কথা অনুযায়ী তোমার ইনকাম যদি 10,000 টাকা হয়, তাহলে তার 10% মানে 1,000 টাকা প্রথমে নিজের জন্য রাখবে, আর বাদবাকি 9,000 টাকা দিয়ে সারা মাসটা চালাবে। এটা করতে প্রথম কয়েক মাস কষ্ট হবে, তারপর আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা শুনে রোহিত মাথা নেড়ে সম্মতি জানালো। আবার শেখ সাহেব বলে, এই যে 1,000 টাকাটা তুমি বাঁচালে, এটিকে 2টি ভাগে ভাগ করো। প্রথম ভাগটা হলো জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে রাখা, আর দ্বিতীয় ভাগটা হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। তো দ্বিতীয় নিয়ম, জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে রাখো। মাসের শেষে তুমি যে টাকা বাঁচাও না কেন, তার অর্ধেকটাকে ততদিন পর্যন্ত জরুরি অবস্থার জন্য আলাদা করে রাখো, যতদিন না সেই টাকার পরিমাণ তোমার 6 মাসের খরচা সমান হয়। এবার যদি তোমার মাসিক খরচা 9,000 টাকা হয়, তাহলে 6 মাস অর্থাৎ 54,000 টাকাকে তোমার কাছে জরুরি অবস্থার জন্য সবসময় লিকুইড থাকতে হবে। এখানে জরুরি অবস্থা মানে হলো বেশিরভাগ সময় হেলথ প্রবলেম, বড় কোনো রোগ, বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট, বা হঠাৎ করে কাজ চলে যাওয়া, এইসব অবস্থার কথা বোঝানো হয়েছে। এইসব জরুরি অবস্থার জন্য যদি টাকা না আলাদা করে রাখো, তাহলে তুমি হয়তো হঠাৎ আসা কোনো জরুরি পরিস্থিতিকে সামলাতে লোন নিতে বাধ্য হতে পারো, বা তোমার সম্পত্তি ক্ষতির সাপেক্ষে বিক্রি হতে পারে। তাই এটিকে তোমার সুরক্ষা কবচ হিসাবে দেখো, যা হঠাৎ কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার সময় তোমার অর্থ বা সম্পত্তিগুলিকে সুরক্ষিত রাখবে। রোহিত খুব মনোযোগ সহকারে এই কথাগুলিকে শুনছিল, তাই সে এই নিয়মটাকে মেনে নেওয়ার প্রতিজ্ঞা করল। তৃতীয় নিয়ম, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করো।
তোমার সেভিংসের অর্ধেকটা জরুরি অবস্থার জন্য রাখার পর যে অর্ধেকটা বাঁচবে সেই অর্ধেকটাকে তুমি প্রথমে নিজের ওপর বিনিয়োগ করবে। এই কথাটা শুনে রোহিত বলল, স্যার এটা আমার মাথার ওপর দিয়ে গেল, অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন? তো শেখ সাহেব বলে, তোমার মধ্যে যে স্কিলটা আগে থেকেই আছে, তা হোক কাঠ মিস্ত্রি, প্লাম্বিং বা যে কোনো রিপেয়ারিং এর কিংবা অন্য যে কোনো স্কিল, সেই স্কিলটাকে নিজের আয়ত্তে আনার জন্য তোমার সেভিংসের অর্ধেক টাকা, তোমার সময়, তোমার শক্তি, এই তিনটেকেই বেশি বেশি করে নিবেশ করো। দরকার হলে সেই স্কিলে যে অলরেডি মাস্টার, সেই ব্যক্তির সঙ্গে তার দক্ষতা সম্পর্কে কথাবার্তা বলো, তার কাছ থেকে উপদেশ নাও, জানার চেষ্টা করো যে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে সে যে ব্যবসাটা শুরু করেছে সেই ব্যবসার উপকরণ কেনে কোথা থেকে, সেই ব্যবসার প্রচার কিভাবে করে। এই সব কথাগুলো শোনার পর রোহিত নতুন একটা মোটিভেশন পায়। সে অনুভব করে যে সে চাইলেই এখন নিজেকে নতুন করে তৈরি করতে পারবে। চতুর্থ নিয়ম, নিজের আয়কে বৃদ্ধি করার জন্য নিজের দক্ষতাকে কাজে লাগাও। এর মানে হলো তুমি যে স্কিলটাকে ভালোভাবে শিখলে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তুমি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারো। এতে তোমার ইনকাম বৃদ্ধি পাবে। এখানে তোমাকে আর মাসের ভিত্তিতে টাকা দেওয়া হবে না, বরং তুমি তোমার যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে টাকা পাবে। তুমি যত বেশি পরিশ্রম করতে পারবে তোমার উপার্জনও তত বেশি হবে। রোহিত এই বিষয়টাকে ভালোভাবে বুঝলো এবং সে নিজে স্বাবলম্বী হওয়ার কথা চিন্তা করলো, অর্থাৎ একটা ব্যবসা শুরু করার কথা ভাবলো এবং শেখ সাহেবকে বলল, আচ্ছা ঠিক আছে, এবার পঞ্চম ও শেষ নিয়মটা জানার জন্য আমি ছটফট করছি, দয়া করে পঞ্চম নিয়মটা বলুন। তো শেখ সাহেব বলে, পঞ্চম নিয়মটি হলো প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করো। যখন প্রথম 4টি নিয়মকে ভালোভাবে মানবে তখন তোমার ইনকাম আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। তাই সেই বৃদ্ধি পাওয়া ইনকামের টাকাটা দিয়ে একের অধিক ইনকামের রাস্তা তৈরি করো, যাতে তোমার অনুপস্থিতিতেও তোমার ইনকাম হতে থাকে। এর জন্য তুমি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো, দোকান ভাড়ার ব্যবসা শুরু করতে পারো, সোনার ব্যবসা শুরু করতে পারো, অন্য কোনো ব্যবসাতে বিনিয়োগ করতে পারো। এছাড়াও অন্যান্য প্যাসিভ ইনকামের রাস্তা নিয়ে চিন্তা করতে পারো। এই প্যাসিভ ইনকামের কথা উঠে আসলে আমার দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটির কথা মনে পড়ে যায়। ওখানে বলা আছে, তোমার টাকাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে বাচ্চা তৈরি করো, বাচ্চা তৈরি হওয়ার পর সেই বাচ্চাগুলিকে তোমার জন্য কাজ করাও। এইভাবে তোমার চারপাশে টাকার একটা সেনাদল তৈরি করো যে তোমাকে প্রোটেক্ট করবে এবং তোমার ইচ্ছাকে পূরণ করবে। এই সবকিছু বলার পর শেখ সাহেব বলে, সতর্কতার সাথে সিদ্ধান্ত নাও এবং বুদ্ধিমানের সঙ্গে বেছে নাও। সবশেষে রোহিত, তুমি কি বুঝলে? তুমি কি এই শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত আছো? শেখ সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন। উৎসাহে ভরা চেহারা নিয়ে রোহিত উত্তরে বলল, আগে আমি শুধু কাজ করে যেতাম, সামান্য সঞ্চয়ও করতাম আর ধনী হওয়ার চিন্তা করতাম, কিন্তু আগে কোনোদিনও কেউ আমাকে ধনী হওয়ার কৌশল সম্পর্কে এত কিছু বোঝায়নি। তাই আমি আপনার প্রতি চিরতরে কৃতজ্ঞ থাকব। তো এই ছিল আজকের এই ভিডিও। এখান থেকে আমরা ধনী হওয়ার 5টি নিয়ম সম্পর্কে জানতে পারলাম। এগুলিকে আমরা যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা অবশ্যই ধনী হয়ে উঠব। তো অবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।